চমৎকারও হয়। সিরিয়াসলি বলছি। অনেকেই আজকে একটা ভয়েস শুনে হয়তো চিন্তায় বসবে, এটা কিভাবে সম্ভব? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ঘটনায় যাওয়ার শুরুতেই ছোট্ট একটা ভয়েস ক্লিপ তোমাদের জন্য অ্যাড করব। তোমাদের সবাইকে অনুরোধ করব, একটু সময় দিয়ে রাতের বেলা শুয়ে ভয়েসটা শোনো। তারপর একটা মারাত্মক ভয়ের ঘটনায় ফিরছি। একটু ভয়েসটা শুনে আসো, যাও। সোনা মা, তোমাকে আবার ফোন করছি মা। খুব দরকার, তাই জন্য ফোন করছি। আর জানো মা, আর কয়েকদিন ধরেই না আমি একটা আলো আবঝা মতন একটা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি। আমি ধরতে পারছি না তুমি না বড় মা, যে হোক একজন হবে। তো কিন্তু পরশুদিন আমার চোখের সামনে তুমি এসেছো মা। কালকে রাতে যখন শুয়েছি, একবার দেখছি বড় মার মূর্তি, একবার দেখছি তোমাকে দেখছি। আমাকে যেন বড় মা বলছে, তো বলছে যে এরকম তুই 108 বার জয় বড় মা লেখ খাতায়, প্রতিদিন 108 বার করে লিখে যা। পারলে বেশি লিখবি, নাহলে 108 বার করে মায়ের নাম তুই লিখে যা। আর যদি বিশেষ কিছু জানার থাকে আমার মেয়ের থেকে জেনে নে। তুমি সামনে দাঁড়ানো মা, তুমি সামনে, আমার একদম সামনে দাঁড়ানো। আমি কিছু ঠিক করতে পারলাম না মা, তারপর মিলিয়ে গেল, আমি ধরতে পারিনি। ঘুমটা ভেঙে গেছে, আমি আর কিচ্ছু দেখতে পাইনি মা। আমি যাতে করে তোমার শরণাপন্ন মা। বড় মা তো আছেনই, তুমি আমার সেকেন্ড বড় মা, তুমিই আমার বড় মা। তুমি আমাকে বলো মা, আমি কি করব? আমি তোমার কথা ছাড়া আমি এক বিন্দু নড়ি না এবং নড়ব না। আমি তোমাকে, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ, আমার সব, মানে কি বলবো তোমাকে, আমার ভাষা নেই। সর্বশ্রেষ্ঠ আমার জ্ঞানদাতা বলো, বুদ্ধিদাতা বলো, আমার বিবেক বিবেচনার কাজ করানোর মতন জায়গা বলো, সব হৃদয়ের ভালোবাসা, সব কিছু তুমি, ইচ অ্যান্ড এভরিথিং ইউ। হ্যাঁ, আমি আর কিছু বলতে চাই না মা। তো বন্ধুরা, তোমরা ভয়েস ক্লিপসটা শুনলে। এক দিদিভাই ভোরবেলা এই স্বপ্নটা দেখে, ভিডিওটা বলছিলাম। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তোমরাই মতামত দেবে। এবার আমি ঘটনায় ফিরবো। ঘটনায় ফেরার আগে তোমাদের প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নিও, পাশে থেকো। আর তাড়াতাড়ি 50,000 আমাদের কিন্তু পরিবার প্রয়োজন, কারণ মিট আপ করার জন্য। তোমরা আমাকে সবাই বলো, একে একে পসিবল না, আমি গত কালো রাতে বলেছি। তার জন্য আমি চাই 50,000 হয়ে গেলে আমরা সবাই একসঙ্গে মিলিত হব। কবে যে সেই দিনটা আসবে জানি, তোমরাই পারবে, অধীর আগ্রহে আছি। যাই হোক, চলো আমরা ঘটনাটা শুরু করি। আজকে যে ঘটনাটা আসে, ঘটনাটা উত্তর 24 পরগনার, ঠিক আমি কল্যাণী বলবো না, কল্যাণীর আশেপাশে একটি নার্সিংহোমের ঘটনা। প্রথমে তোমাদের বলবো নার্সিংহোমের ঘটনাটা বলার পর আমরা সোজা চলে যাব পুরী আজকে। হ্যাঁ, ঘটনার মাধ্যমে পুরীর একটি ঘটনা বলবো, তোমরা সাথে থাকো। প্রথমে বলি, কল্যাণী বলেই বলছি, কিন্তু কল্যাণীতে প্রপার না, জায়গাটা কল্যাণী প্রপার না, কিন্তু কল্যাণী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, নদিয়া জেলা। যে বোন ঘটনাটা পাঠায়, তার মা গত 2 মাস আগে হসপিটালে ভর্তি ছিল। কল্যাণীর কোনো এক নার্সিংহোমে ভর্তি ছিল, হসপিটাল না, কল্যাণীর কোনো এক নার্সিংহোমে ভর্তি ছিল। আমাদের বোন বলে, দিদি ভাই, আমার মা যে নার্সিংহোমে ছিল, নার্সিংহোমটার বেশ ভালো রিভিউ আছে, অনলাইনেও খোঁজ করলে পাওয়া যাবে। তার মানে বুঝতেই পারছো, তার একটা ভালো নাম সুনাম আছে। সেখানে বাড়ির খুব কাছাকাছি হয় বোনদের। তার মায়ের রাতের বেলা হঠাৎ মাথা ঘুরাচ্ছিল, তারপর পেটের সমস্যা দেখা দেয়, পেট ব্যথা করতে শুরু করে, চোখ মুখ উল্টে যাচ্ছিল। হঠাৎ বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়ালি কি হয়েছে। মাকে তড়িঘড়ি করে ওই কাছে পিঠে নার্সিংহোমে নিয়ে গিয়ে মাকে অ্যাডমিট করে। বোন বলে, দিদি ভাই, মাকে অ্যাডমিট করে রাতের বেলা আমি বাড়ি চলে আসি। যাব বলেই বাড়ি এসে মায়ের জন্য কিছু জিনিসপত্র, কাপড় জামা সবকিছু গুছিয়ে নিয়ে আমি আবার বেরোবো। আমাকে আমার বাবা বলল যে, দেখ মনা, এই রাতের বেলা আমি যাচ্ছি না,
তুই একটা কাজ কর, একা একা যাস না, তুই জামাইকে ফোন করে ডেকে নে, জামাই আর তুই দুজনে মিলে যা। কারণ রাতের বেলা মেয়ে ছেলে মানুষ, একটা নার্সিংহোমে যাব, তারপরে নানা রকম ওষুধপত্র লাগে, সেগুলো আনা নেওয়া করতেও তো একটা মানুষের দরকার হয়। একটা মেয়ের পক্ষে তো সবকিছু সম্ভব হয় না। বাবা বললো তুই একটা কাজ কর, জামাইকে নিয়ে যা। তখনও পর্যন্ত আমার হাজবেন্ড বাড়ি ফিরেনি। আমার হাজবেন্ডকে বাবার কথা মতো একটা ফোন করলাম, ও তো শুনে ভয় পায়। তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, শাশুড়ি মাকে তুমি নার্সিংহোমে ভর্তি করো, আমি কাজ ফেরত বাড়ি আসছি, আমি যত তাড়াতাড়ি পারছি নার্সিংহোমে তোমার সঙ্গে দেখা করব। আমি বসে আছি, আমি বাড়ি এসে মাকে অ্যাডমিট করে দিয়ে আমি বাড়ি আসি, এসে কিন্তু আমি আবার যাই। আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, প্রথমেই বললাম। আমার বাড়িতে আমি একমাত্র মেয়ে। আমার বাবা অসুস্থ। আমার বাবা বলল, আমি পারবো না মানা, তুই কর, জামাইকে ডাক, তোরা কর, আমি সকালবেলা জামাইয়ের সাথেই যাব তোর মায়ের কাছে। এমন তো কিছু হয়নি, একটু চোখ মুখ উল্টে যাচ্ছে, বমি করছে, পেট ব্যথা করছে, তো ভালো কথা। যখন যাই তখন নার্সিংহোম থেকে একজন নার্স দিদি এসে বললেন যে, আপনি, আমার মায়ের নাম রমা, বলল, আপনি রমা দত্তের বাড়ি থেকে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আমি ওনার মেয়ে। তখন আমাকে সেই নার্স দিদি বললেন যে, আপনাকে কিন্তু থাকতে হবে, আপনি থাকেন, ওটাই ভালো হবে। কারণ আপনার মা ক্রমাগত যতটা সময় যাচ্ছে আমরা চোখের সামনে দেখছি, আপনার মায়ের কিন্তু অবস্থাটা খারাপ হচ্ছে, ভালো দিকে যাচ্ছে না। তার জন্য আপনি থাকেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ দিদি, আমি থাকবো বলেই বাড়ি থেকে এসেছি, আমি আছি, কোনো অসুবিধা নেই। তখন সেই নার্স দিদি আমাকে বললেন, দেখুন, রাতের বেলা থাকবেন, এইদিকে ওইদিকে যাবেন না। আমাদের থাকার পেশেন্ট যারা থাকে, পেশেন্ট পার্টির মানে পরিবার, মানে তাদের থাকার জন্য একটা আমাদের ঘর করা আছে, ওখানেই বিশ্রাম করুন। তা আমি বললাম যে ঠিক আছে, জেনে নিলাম, ভালো কথা। আমি ওখানে বিশ্রাম করার জন্য ঘরটায় ঢুকি, দেখলাম আমার মতো আরো বেশ বেশ ৭-৮ জন বেশ বসে আছে। আমি ওনাদের একটা পাশে গিয়ে বসলাম, সবাই মুখের দিকে মোটামুটি চেয়ে দেখছে, আরো যারা ছিল সবাই তাকাচ্ছে। তো একটা জায়গায় গেলে হট করে তো কেউ ঘনিষ্ঠ হয়ে যায় না। বিগত আধ ঘন্টা বসে থাকার পর আমাকে একজন ওখান থেকে বলল যে, আপনার কে ভর্তি আছে দিদি? আমি বললাম, মা। তখন বললো, কোথা থেকে এসছেন? আমি বললাম, আমার বাড়ির সামনেই। তখন বলছে, ও। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসছেন? বললাম, কল্যাণী তেঁতুলতলা থেকে। আমি বললাম, আচ্ছা। এরকম ভাবে একে একে সবাই, ওখানে ৭-৮ জন ছিল, সবার সাথে একটা আলাপ হলো। তো হয় না, মহিলারা সবই মহিলা বসে আছে, পুরুষ নেই ওখানে কেউ। তো সবাই ওই বসে আমরা গল্প করছি, কেউ দেখছি রুটি তরকারি নিয়ে এসছে, খাচ্ছে। যদিও আমার কিন্তু খাওয়া হয়নি, আমি জানি আমার হাজবেন্ড এসে পৌঁছালে আমি ওকে বলবো যে, নার্সিংহোমের বাইরে অনেক ছোট ছোট হোটেল আছে, আমি বলবো যে তুমি একটুখানি নিয়ে আসো, রোড সাইডে নার্সিংহোম তো, ধাবাও আছে একটু হেঁটে গেলে। তা আমি আমার স্বামীকে বলবো, নাহলে দুজনে হাঁটতে হাঁটতে গিয়ে ওখান থেকে কিছু খেয়ে নেবো, কারণ রাতে তো না খেয়ে থাকা যাবে না। এইসব আমি বসে বসে ওনাদের সাথে কথা বলছি, মনে মনে ভাবছি। তো হঠাৎ করে একজন আমাকে বলল, উম, আমার না আজকে শরীরটা খারাপ করেছে, একজন মহিলা। তো আমার না খুব ভয় লাগছে দিদি, আমি এখানে বসে আছি, আমি না একটুখানি বাথরুমে যাব, তুমি আমার সাথে যাবে? আমি তখন বললাম, আমি কেন, আরো সবাই আছে। আমার অ্যাকচুয়ালি তখন মাথার ঠিক নেই, মায়ের কি হলো হঠাৎ করে এরকম করে নার্সিংহোমে ভর্তি করতে হলো। তারপরে আমার হাজবেন্ডও এখনো আসছে না, প্রায় ঘন্টাখানিক আগে কথা হয়েছে, ফোন করছি, ফোনে পাচ্ছি না। সব দিক থেকে মানে মাথাটা এতটাই মানে গরম হয়ে রয়েছে, চিন্তায় মানে আমি এতটা টেনশন ফিল করছি। আমি ওনাকে বললাম, আমিই কেন, এখানে তো আরো ৪-৫ জন মহিলা আছে, আপনি ওনার সাথে যান না। তখন সে দেখলাম আমার ধমকটা পাওয়ার পর চুপচাপ বসে পড়লো। আমার থেকে অনেকটাই বয়সে কম মেয়েটার, ওরও মা ভর্তি আছে। তখন বুঝলাম যে হয়তো মনের মতো কাউকে পাইনি, তাই বলেনি, আমাকে বলেছে, তাই এরকম করে বললাম। তখন আমি ওখানে যা আরো ৫-৭ জন ছিল, আমি ওনাদেরকে বললাম, দেখুন, আমার স্বামী আসলে আমি ফোনে ফটো দেখালাম। আমার স্বামী যদি দেখেন এসছে বাইরে বা এখানে, ও আসবে খুঁজতে খুঁজতে, কেন ওকে আমি বলেছিলাম আগে, তারপর ফোনে পাচ্ছি না, আসলে পারে একটুখানি ওয়েট করতে বলবেন। ওই বোনটাকে আমি মুভ করলাম, বোনটাকে নিয়ে একটুখানি ওয়াশরুমে যাই, ওর তো শরীরটা খারাপ করেছে, ভয় পাচ্ছে, হসপিটাল নার্সিংহোম এগুলো তো রাতের বেলা থাকলে ভয় লাগেই।
আমি ওকে নিয়ে যাচ্ছি, একটু বলে দেবেন, নাহলে ও অযথা আমাকে খুঁজবে। তো তখন ওরা ঘেঁটি ঘুরিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আমি সেই বোনটাকে নিয়ে যাই নার্সিংহোমের পেছনেই। ওখানে ওই তোমার টাকা দিয়ে আর কি করতে হয়, নার্সিংহোম তো বুঝতেই পারছো, ওখানে বিনা পয়সায় হয় না। মানে তোমাকে টাকা দিতে হবে, তুমি বাথরুম মানে ইউজ করতে পারবে। তা ওই মেয়েটার কাছে খুচরো নেই। এবার নিয়ে গেছি, তখন আমি আমার মেয়েটাকে বললাম যে 5 টাকা খুচরো রাখিসনি মানা, আমাকেই দিতে হবে, কি জ্বালা, তোকে বাথরুমেও নিয়ে আসলাম, আবার এদিকে টাকাও দিতে হবে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম, তখন মেয়েটা আমাকে বলল যে দিদি, তুমি দাও, আমি তোমাকে 1 ঘন্টা পর আমার বাবা আসবে, আমি তো একা থাকবো না, আমার বাবা একটু রাতে ফেরে, ব্যবসা করে তো কাপড়ের, আমার বাবা সব তুলে আসবে যখন, আর দিদি আমি বাবার কাছ দিয়ে তোমাকে 5 টাকা চেয়ে দিয়ে দেবো। আমি তখন বললাম ঠিক আছে যা। তো ও ও তখন ওয়াশরুমে গেল, আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। এবার বাইরে দাঁড়িয়ে আছি ভালো কথা, ও ওয়াশরুমে গেছে, ও ওয়াশরুম থেকে চলে আসলো, এসে না আমার সাথে আর কোনো কথা বললো না। দেখলাম ওয়াশরুম থেকে এসে ও না গড় করে যেখানে বসেছিলাম ওই দিকটা নিজের মতো নিজে চলে যাচ্ছে। আমি তখন বললাম, কি রে, তোর বাবা এসছে নাকি, ফোন করেছে, তাড়াতাড়ি এত হাঁটছিস? ও আমাকে বললো, না দিদি। আমি আর কিছু বললাম না, ওর দেখলাম একটুখানি ব্যবহারটা পরিবর্তন হয়েছে, স্বাভাবিক। আমি যেরকম ভাবে ওকে মুখ করে করে দুবার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমারও তো নিজের মানে একটা সমস্যা হচ্ছে, স্বামী আসছে না, মায়ের ওরকম অবস্থা। এবার যাই হোক, আমরা গিয়ে ওখানে বসলাম। তো যেতে তখন ওখানে যে মহিলারা ছিল দেখলাম 5 জন মতো ছিল। যখন মেয়েটাকে নিয়ে আমি যাই ওয়াশরুমে, এসে দেখলাম 3 জন বসে, 2 জন নেই। তা আমি তখন বললাম, আচ্ছা এই ফটো দেখিয়ে বললাম, তোমরাই তো ছিলে, আহ এই লোকটা কি এসছিল আমার খোঁজ করছিল, কাউকে দেখেছো এরকম? তো ওরা তখন বললো যে না, ওরা বললো না, আমরা কাউকে দেখিনি দিদি, এরকম কেউ আসেনি। চারপাশে কথা ফথা বলছে, লোক হাঁটাহাঁটি করছে, আমরা ভিতরে বসে রয়েছি। হঠাৎ আমার স্বামী আমাকে ফোন করে। আমি বললাম, কি গো, তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি কোথায়? হ্যাঁ, আমি এখানে বসেই রয়েছি, তুমি এখনো পর্যন্ত আসছো না, টেনশন হচ্ছে না বলো, মায়ের এরকম অবস্থা, আমি একা মেয়ে, এমনি মাকে নিয়ে চিন্তায় রয়েছি। তখন আমাকে আমার হাজবেন্ড বলল যে, দেখো না, আমি না এখন যেতে পারবো না, আমার আরো 1.5-2 ঘন্টা লাগবে। আমি তখন বললাম, কেন গো, তুমি তো বললে আমি বেরিয়ে গেছি, আসছি। বললো, না আমি আসছিলাম বাইকে করে, আমার বাইক একটু ডিস্টার্ব হয়েছে, এখন রাতের বেলা আমি রাস্তা দিয়ে একা হাঁটছি, মেন রোড দিয়ে, তুমি বারবার ফোন করছো, আমি রিসিভ করতে পারছি না, বুঝেছো? আর দেখি কোথাও গ্যারেজ পেলে ফোন, আমি গাড়িটাকে নয় দিয়ে, যদি কারোর হেল্প পাই, আমি নার্সিংহোম পর্যন্ত আসছি, রোডের ওপর প্রথমেই বললাম, চলে আসবে, আর না হলে পারে আমি গাড়ি ঠিক করিয়ে নিয়ে আসবো, তবে রাত হবে, তুমি থাকো। আমি বললাম, কি করব? যাই হোক, তখন আমি আবার রাগে বললাম, হ্যাঁ, মাটা তো আমার না, তোমার মায়ের সাথে হলে মানে যেটা হয়, তাহলে তখন তুমি কি করতে? ও বললো, রাখো রাখো, ফোন রাখো তো, গরম লাগছে, এমনি রাস্তা দিয়ে হাঁটছি, তার মধ্যে তোমার আবার এইসব কান্নাকাটি শুরু হয়েছে, বলে ও ফোনটা কাটি। আমিও রাগে এসে ওদের সাথে বসে আছি, অনেকক্ষণ বসে থাকার পর আমি ভাবলাম, দূর, খিদে পেয়েছে, আমি একা একা বাইরে গিয়ে দেখি যদি কিছু পাই, কমসে কম খাবো। আমাকে বোন বলছে, দিদি ভাই, আমি বাইরে বেরোলাম, বেরিয়ে দেখলাম মানে খাবার জায়গা আছে কিন্তু লোকজন নেই, পুরো ফাঁকা। আমি গিয়ে বললাম, দাদা কেউ আছেন দোকানে? দোকানের লোক দেখলাম পর্দা খুলে বেরোলো, পর্দার পেছনে মানে ঘর আর দোকান একসঙ্গেই করা। তা হ্যাঁ, বলছে, হ্যাঁ দিদি বলেন, কি করব? আমি বললাম, দাদা ডিম পাউরুটি টোস্ট হবে? বললো, হ্যাঁ হবে। আমি বললাম, দিন তো একটা করে, ঝাল করে বানান। আমি বসলাম, আর একটু চা দেন। বললো, দিদি চা তো শেষ হয়ে গেছে, দুধ নেই, আপনি যদি লিকার চা খান তাহলে দেবো। এইসব কথা বলে উনি ডিম টোস্ট করছে, আমি বসে আছি। তারপর হঠাৎ বসে থাকতে থাকতে মানে কি মন গেল যে গাড়িটা কি ঠিক হলো, মানে মাথার মধ্যে একটা দুশ্চিন্তা চলছে, তো আমি ওকে ফোন করলাম। ও ফোন ধরে আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি আসছি, রাখো তো রাখো। ওহ, বারবার ফোন করছে, মানুষ কি পরিস্থিতিতে আছে বোঝো না। আবার ওরকম করলো, আমি ফোনটা কেটে দিয়ে বললাম, ধুর, ব্যাগের মধ্যে রেখে ভাবলাম আর ফোনই করবো না, তুই আসলে আসবি, না আসলে না আসবি, মাটা তো আমার না, থাক। বলে আমি ডিম পাউরুটি টোস্ট খেলাম। ওকে বলতাম যে, দেখো আমি ডিম পাউরুটি টোস্ট খাচ্ছি, তোমার জন্য নিয়ে রাখছি, তুমি এসে খাবে, বা কিছু বলতাম। কিন্তু ও বলার সময়টা আমাকে দিল না, তার মধ্যে ও মানে ওরকম একটা
মানে হইচই করে কথা বলে রাগবশত ফোনটা আবার কাটে। যাই হোক, আমি বসে আছি। হঠাৎ সেই মেয়েটা আমার পাশ থেকে গেল। ও আমার সাথে কথা বলল না। আমি তখন ভাবলাম মনে হয় রাগ তো হয়েছে, ওর বাবা মনে হয় এসছে। হুড়মুড়িয়ে দেখলাম আমার কাছ দিয়ে ও হেঁটে গেল। তো মেয়েটা চলে গেল। আমি ভাবলাম কিরম মানুষ। আমি সাহায্য করলাম, হয়তো ওর বড় দিদির মতো হয়তো দুটো কথা আমি রাগবশত বলেছি, তারপর রাগ করেছে। আমার নাম করে নার্স দিদি একজন ডাকতে আসে সেই রুমে। আমি ওই রুমে সবে ঢুকছি, আর সেই নার্স দিদি ডেকে মানে বলছে যে আমার মায়ের নাম করে, যে রমা দত্তের বাড়ি থেকে, পেশেন্টের বাড়ি থেকে কে আছে। যখন উনি বেরিয়ে যাচ্ছে আমি ঢুকছি, আমি তখন বললাম নার্স দিদি আমি আছি। বললো এখানে বসতে বলেছিলাম, এইদিকে ওইদিকে কোথায় যান, আপনার মায়ের দুটো ওষুধ লাগবে, ইমিডিয়েট এক্ষুনি নিয়ে আসুন। আমি তাড়াতাড়ি ওই হাতের লেখাটা ওই নার্স দিদির কাছে নিয়ে ছুটলাম। যাই হোক, ওখানে ওষুধের দোকান খোলা ছিল, সারা রাতই থাকে। আমি গিয়ে ওখান থেকে মায়ের জন্য ওষুধটা কিনে নিয়ে আমি আসলাম। এসে নার্স দিদি বাইরে দাঁড়িয়েছিলেন, ওনাকে দিলাম, নিয়ে গেলেন। এবার আমি ওই এবার শুরু হলো অ্যাকচুয়ালি ও ঘটনাটা। এতটা না বললে ঘটনার মাথা মুন্ডু তো বোঝা যেত না। এবার আমি ওখানটা দাঁড়িয়ে একজন আমার কাছে আসলো, একজন বয়স্ক। সে আবার ওই নার্সিং হোমেরই ওদের যে একটা ইউনিফর্ম থাকে সেটা পরে আছে, একটা নাইটি মতো নীল রঙের হালকা একটা ড্রেস, সেটা হচ্ছে ওই নার্সিং হোমের। আমার মাকেও পরানো হয়েছে, জানি, সেটাই জন্য বলছি। আসলো, এসে আমাকে বলছে, এ মা, মা শোন না মা। আমি না দেখে ভাবলাম, বাবা, নার্সিং হোম থেকে পেশেন্ট কিভাবে বাইরে আসলো এরকম ভাবে। তা আমি বললাম, কি হয়েছে বলেন তো মাসিমা, আমাকে ডাকছেন? বলছে, হ্যাঁ, এখানে তো আর কেউ নেই, আমি তোমাকেই ডাকছি। আমি ওনার কাছে দুপা এগিয়ে গেলাম। উনি আমাকে বললেন, এমা মা, আমার জন্য তুই 5 টাকা নড়শি কিনে আনতে পারবি? নড়শিটা কি হয়? বলছে, ওটা একটা নেশার জিনিস, নিয়ে আয় না, আমি তো দাঁতের গোড়ায় দেবো, একটু নড়শি নিয়ে আসবি। আমি বললাম, কোথায় পাবো? বলছে, "উম, সামনে দেখ দোকান আছে অনেক, তুই পেয়ে যাবি, যা।" আমি বললাম, আপনি এখানে থাকবেন তো? আমাকে বলছে, না, আমি তো ওয়ার্ডে আছি, তুই নিয়ে আয়, আহ, ওয়ার্ড নম্বর 19। হ্যাঁ, 19 নম্বর ওয়ার্ডে আমি অ্যাডমিট আছি, তোর মাও তো ওখানেই আছে। আমি বললাম, হ্যাঁ, মাও তো আছে। বলছে, তাহলে তুই নিয়ে আয় না। আমি বললাম, এখন তো ঢুকতে দেবে না। বলছে, আরে হ্যাঁ, ঢুকতে দেবে, ওদেরকে 10-5 টাকা দিবি। আমি চলে গেলাম, বুঝেছিস, আমার না খুব নেশা লেগেছে। আরে নর্সিটা তুই জানিস না, দাঁতের গোড়ায় না দিলে না আমার পায়খানা হচ্ছে না। এরা ছাই বুঝেই না। আমার বয়স হয়েছে, আমি ছোটবেলা দিয়ে ওই নর্সি দাঁতে দিয়ে দিয়ে আমি পায়খানায় যেতাম। হ্যাবিটটা, বাড়ির লোকও আসে না আমার আমার সাথে দেখা করতে, ডাক্তাররাও আমাকে দেয় না, নার্সগুলো না মহাপাজি, শোনেই না। বলি, যা না, 5টা টাকা দেবো এক্সট্রা, তাও যায় না। এমা তুই এনে দে না মা। আমি তখন ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার কাছে খুচরো নেই, তাহলে আপনি 5টা টাকা আমাকে দেন। আমাকে তখন বলল, আরে তোকে আমি 10 টাকা দেবো, তুই নিয়ে আয়। আমি বললাম, আমার যাই হোক, আমি ভাবলাম মেয়েটাকেও আমি দিলাম, হেল্প করলাম। মেয়েটা তো কথাই বলছে না, আবার এনাকে 5 টাকা, আমাকেই সবাই পেয়েছে নাকি সাহায্যের জন্য। যাই হোক, গুনগুন গুনগুন করতে করতে মানে আমার রাগটা তো স্বামীর ওপরে, ও ওরম করে কথা বলছে, আসছেন আমার মায়ের মানে নার্সিংহোমে ভর্তি, আমার মায়ের শরীর খারাপ, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আমি তো এদিকে রেগে ব্লাস্ট হয়ে রয়েছি। তারপর আমি গেলাম 2-1টা দোকানে খোঁজ করতে, বলছে নেই। ও বলছে ওই দোকানে দেখেন, ও বলছে ওই দোকানে, কেউ বলছে হোটেলে এগুলো পাওয়া যায় না। এরকম করে কিছুটা রাস্তা হেঁটে গিয়ে রাস্তা পার হই, একটা ছোট্ট ঘুমটি পান বিড়ি সিগারেটের দোকান আছে। ওখানে গিয়ে আমি বললাম, ভাই, এরকম নরসিক বলে কিছু আছে, দাঁতের গোড়ায় দেয়? বলছে, হ্যাঁ আছে। আমি বললাম, কত প্যাকেট? বলছে, 5 টাকা। আমি বলছি, ভাই একটা দাও তো। আমি দিলাম ওনাকে 10 টাকা, তখন উনি আমাকে আবার 5 টাকা রিটার্ন করলো। আর ওই নরসির একটা প্যাকেট ছিল, গোলাপি গোলাপি কিরম একটা রঙের, ওটা দিল। তা দেখলাম কিছু গুঁড়ো গুঁড়ো, আমি হলো গুটকা টুটকার মতো সুপারি হবে, তারপর দেখলাম না, পুরোটাই গুঁড়ো কিছু আছে, পাউডারের মতো। আমি নিয়ে আসি, রাস্তা পার হয়ে যখন আমি একদম হসপিটালের মানে নার্সিংহোমের যখন একদম গেটের সামনে আসলাম, তখন দেখলাম পুরো ফাঁকা ধুধু করছে। আমি
ঢুকতে সাহস পাচ্ছি না। কারণ হট করে রাতের বেলা ওরম তো ঢোকা যায় না। তখন প্রায় অনেকটা রাত হয়েছে। আনুমানিক ১২টার কাছাকাছি সাড়ে ১১টা বেজে গেছে। তো আমি ঢুকতে যাব, তখন একজন নার্স দিদি আমাকে আটকালো। "এই কোথায় যাচ্ছ? কোন পেশেন্ট রয়েছে তোমার? কত নাম্বার ওয়ার্ডে রয়েছে? হ্যাঁ, বেড নাম্বার কত? মানে সিট নাম্বার কত?" কি সব বৃত্তান্ত নিল। আমি তখন বললাম যে, "এই আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমার মা এই মানে ওগুলোকে গুলও বলে, ওর মধ্যে গুল লেখা ছিল। এইটা আমার মা না খেলে পরে আমার মায়ের সকালবেলা পেট পরিষ্কার হবে না। এটা মাকে দিতেই হবে।" মিথ্যা কথা বললাম। আমি তো ওনার নাম জানি না। যদি বলে, "তোমার মায়ের নাম কি?" কি বলবো? তখন আমি বললাম যে, "রমা দত্ত আমার মা হয়। আমি ওনার মেয়ে।" তখন বলল, "ঠিক আছে যাও, দিয়ে চলে আসবে কিন্তু।" তারা কিন্তু আমাকে অ্যালাউ করল। আমি গেলাম। গিয়ে আমি যে সিট নাম্বার বলেছে সেই মানে মাসিমা, আমি ওনার সিট নাম্বারে আমি যাই। মা দেখলাম ঘুমাচ্ছে। আমি যখন সিট নাম্বারে গেলাম সবাই ঘুমাচ্ছে তখন। তো যেতে দেখলাম ওই বয়স্ক মাসিমা উনিও কিন্তু বেডে ঘুমাচ্ছে ওনার সিটে। তো আমি গিয়ে ঠিক এখানটা হাত দিয়ে, "মাসিমা, ও মাসিমা, মাসিমা আপনার মাসিমা আপনার গুল। এ নিন কি নস্যি-টস্যি আনতে দিয়েছিলেন গুল লেখা, এটাই তো? ও মাসিমা, ও মাসিমা।" কানের কাছে গিয়ে আমি মাসিমাকে ডাকছি। মাসিমা চিৎ হয়ে ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে। কোনোমতে ওঠে না। আমি বললাম, "এ বাবা! এইমাত্র তো আমাকে উনি গিয়ে এত কথা বলল, ডেকে দিয়েছে, ঘুমিয়ে পড়ল?" আসলে বয়স হয়েছে তো, মানুষ কখন কি করে, কখন কি কিছু তো বোঝা যায় না। আমি আবার একবার ভাবলাম, আমি কোথায় দেবো? আমি আবার ভাবছি উনার মাথার বালিশের তলাটায় রেখে দিয়ে যাই। উনি উঠলে তো পেয়ে যাবেই। তো জোরে তো রাখা যাবে না। কেউ দেখলেও বকা দেবে, আরো পেশেন্ট রয়েছে। আমি তখন সামনে গিয়ে বলছি, "ও মাসিমা!" কানের সামনে গিয়ে, "মাসিমা, ও মাসিমা, ওঠো না। এই দেখো তোমার জন্য কি এনেছি।" হট করে উনার পাশের যে বেড, হট করে ওই মানে বেডে একজন দিদিভাই ছিল। বেশি বয়স না দিদিভাই, ওই ৪২-৪৫ বছর বয়স। দিদিভাই উঠে বলছে, "এক্সকিউজ মি, আপনি কাকে ডাকছেন?" আমি বললাম, ভয় পেয়ে গেছি। মানে সবাই তো ঘুমাচ্ছে নিস্তব্ধ। আমি তখন উঠে বললাম, "দিদিভাই ওই যো মানে ওনাকে ডাকছি। কিছুক্ষণ আগে না আমাকে বলল একটা ওই কি এই দেখেন না প্যাকেটটা নস্যি না কি? বলল না খেলে আমার পায়খানা হবে না সকালে। নার্স দিদি এরা কেউ অ্যালাউ করে না, আমাকে আনতে দিয়েছিল।" আমাকে বলছে, "ভালো করে মুখটা দেখেন তো।" আমি না ভালো করে মুখটা দেখলাম। আমি বলছি, "হ্যাঁ, এই মাসিমাই ছিল।" বলছে, "কখন আনতে দিয়েছিল?" আমি বললাম, "এই তো খুব জোর ১৫-২০ মিনিট হবে। আমি খুঁজতে, খুঁজতে রাস্তায় গেলাম। ওইদিকে হোটেলগুলোয় পাইনি। রাস্তাটা পার হয়েছি। ওইদিকে একটা পানবিড়ির দোকান ছিল। ওখান থেকে নিয়ে পার হয়ে এই তো আমি হেঁটে আসলাম। শুধু গেটে একজন মানে নার্স ধরেছিল, সিস্টার। ওনাকে বলে আমি আসলাম। আ এই এইটুকুনি সময়ের মধ্যে।" আমাকে বলছে, "ঠিক বলছো?" আমি বললাম, "হ্যাঁ, ওই তো আমার মা ঘুমাচ্ছে।" আমার মা শুয়ে রয়েছে ৩-৪ টে বেডের পরেই। বলছে, "ওটা তোমার মা? ইনি তাহলে কে হয়?" আমি বলছি, "উনি আমার কেউ হন না। আমি নিচে দাঁড়িয়েছিলাম আমার স্বামীর জন্য ওয়েট করছিলাম। তো ওষুধ এনে দিয়েছি। আমার মায়ের ওষুধ লাগবে বলে ওনারা বললেন যে, পেটে ব্যথা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে নার্ভের। ওষুধ দুটো আনালেন। বললাম, মা ঘুমাচ্ছে, যদি ওঠে ওনাকে ইনজেকশন দিতে হবে। একটা ইনজেকশন, একটা ট্যাবলেট।" ওই আমি দিতে এসেছিলাম তখন আর কি মাসিমার সাথে আমার মানে দেখা হয়। মানে আমার না ভয় লাগছে। ভয় পেয়ে গেছি। হট করে নিস্তব্ধ জায়গা তো। উনি হট করে "এক্সকিউজ মি, কে আপনি?" বলেছে। তখন উনি আমাকে বলছে মানে ওই দিদিভাই বলছে, "আপনি সিওর বলছেন? এই মাসিমাই আপনাকে আনতে বলেছিল? টাকা দিয়েছিল?" আমি বললাম, "না, না টাকা দেয়নি। উনি বলেছে ৳১০ দেবে আনলে, খুচরো নেই তাই।" আমাকে বলছে, "আপনি জানেন? আপনি এদিকে আসেন। আমার বেডের কাছে আসুন।" আমি মানে পুরো বোকা হয় না? পুরো বোকার মতো নিঃস্ব। আমি মানে উনি আমাকে যেরকম নির্দেশ দিচ্ছে আমি সেরম আমি চালনা করছি নিজেকে। আমি কিছু বুঝতে পারছি না। আমি উনার কথা মতো আমি উনার ধারে গেলাম বেডের। উনি আমাকে বলল, "বোন তুমি আমার থেকে অনেক ছোট। বসো। আমার বেডে বসো।" আমি বললাম, "না আসলে ওই নার্স দিদি ঢোকার সময় বলেছে তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে যেতে।" বলছে, "তুমি বসো না। আসলে আমি বুঝবো।" তা আমি ওনার বেডের কাছে বসলাম। ওনার বেডেতেই উনি বসে আছেন। তখন উনি বলল, "এই মাসিমা মারা গেছে ৬:৩০ টার সময় সন্ধ্যাবেলা। উনার বাড়ির লোক দীর্ঘদিন ধরে আসে না। উনাকে অ্যাডমিট করে চলে গেছে। উনি এই যেই জিনিসটা তোমাকে আনতে বলেছে না,
এই জিনিসটা উনি প্রত্যেকটা নার্স, আয়া, ডক্টরকে বলতো যে, "আমার নেশা লেগেছে। আমাকে একটুখানি এনে দাও, আমি দাঁতের গোড়ায় দেবো।" সবাইকে বলেছে। এখানে এইসব অ্যালাউ নেই। এসব এখানে অ্যালাউ করে না কোনো বিড়ি, সিগারেট, বাইরের কোনো নেশার গুটখা-ফুটকা এসব নার্সিং হোম, হসপিটাল অ্যালাউ করে না। কেউ ওনাকে এনে দেয়নি। বলেছে, "আপনি সুস্থ হয়ে বাড়ি গেলে খাবেন এসব জিনিস। এখানে হবে না। আপনি যদি নেন আরো সবাই তাদের মনের মতো এটা ওটা চাইবে। এখানে এগুলো হবে না।" উনি কিন্তু ওই নেশার জিনিসটা না পেয়ে ছটপট, ছটপট, ছটপট ড্রাগসের নেশা যেরম হয় না? নেশা কিন্তু অ্যাকচুয়ালিও নেশাই হয়। নেশা যখন বিগার ওঠে না, মাথায় চাগর দেয়, তখন মানুষ ওই জিনিসটাকে পেতে চায়, খেতে চায়। যখন না পায় তখন মানুষ কিন্তু হার্ট ফেল করে। উনার হার্ট ফেল হয়েছে। 6:30 দিয়ে এখন 12টা বাজতে যাচ্ছে। এটা নার্সিং হোম। উনাকে ওরকমই রেখে দিয়েছে। কালকে সকালবেলা হয়তো মর্গে রাখবে। উনার বাড়িতে ফোন করা হয়েছে। উনার বাড়ির লোক ফোন ধরেনি। শেষে একজন মানে ধরে বলেছে, "কালকে সকালবেলা আমরা 11টার আগে যেতে পারব না। ডেড বডিটা হয়তো নিতে আসবে, না আসলে মর্গে রাখবে। তারপরে লাবারিশ হিসাবে উনারা সৎ কাজ করে দেবে।" ঠিক আছে? তো এই মানুষটা 6:30 মারা গেছে। আমি পাশে বেডে শুয়ে আছি। উনি মারা গেছে বলেই আমি ভয়তে ঘুমাতে পারছি না। একটা মৃত মানুষ আমার পাশের বিছানায় পড়ে আছে। আমি তার পাশে একটা সদ্য জীবন্ত মানুষ। আমি কি করে রাতের বেলা ঘুমাবো বলতে পারো বোন? এই হচ্ছে নার্সিং হোমের অবস্থা। আমি কি করে ঘুমাবো? আর ওর মধ্যে আমি চোখটা একটু বন্ধ করেছি। কেন আমারও তো শরীর খারাপ। আমি আজকে ২ দিন ধরে অ্যাডমিট। আমি চোখটা বন্ধ করেছি। আমি দেখছি যে তুমি এসে মৃত মানুষকে বলছো যে, "মাসিমা উঠুন, আপনার এটা নিয়ে এসছি, মাসিমা উঠুন।" আমি তো ১ম এ পাগল ভাবলাম। তারপর বুঝলাম হয়তো এ জানে না, তাই তোমায় বললাম। এই কথা শুনে যে পেশেন্ট ভর্তি ছিল, সেও ভয়ে ওখানে মানে আর থাকবে না। আর বোন তো ওখানে এক মুহূর্তর জন্য ওই মানে চত্বরেই থাকবে না। বোন তখন তার হাসব্যান্ডকে ফোন করে আবার ওইখানে বসেই। তখন তার হাসব্যান্ড বলছে, "আমি তো নিচে দাঁড়িয়ে রয়েছি, তুমি কোথায়?" নার্সিং হোমের ভিতরে কোন রকমে ফোন লাগছে না। আমার ফোনটা কোন রকমে লেগে যায়, আমি করি। তখন বলে, "তুমি নিচে আসো।" বোন বলে সেই যে দিদিটা ছিল, সেই দিদিটা তো ভয়তে মানে চিৎকার চেঁচামেচি করছিল। মানে অতক্ষণ চেপেছিল আমাকে পাওয়ার পর ওই নার্স দিদিরা ওই বেড থেকে ওনাকে সরিয়ে দেয়। ওই বেডে বলল, "আপনি খালি করে দেন। ভয় লাগছে, শুতে হবে না। সকালের আগে তো ডোমরা আসবে না। মোটামুটি যারা স্টাফ রয়েছে নার্সিং হোমের, যারা মৃতদেহটাকে নিয়ে যাবে, তারা কেউ নেই ডিউটিতে। সকালে আসবে তখন ৮টার সময়। ওই ডেড বডি সরানো হবে। ওই মৃত মানুষ জীবিত মানুষের সাথে ওখানে ঘুমাচ্ছে। বুঝতে পারছো অবস্থা? কেউ তো বুঝতে পারবে না হট করে না উনি মারা গেছেন। অর্ধেক মানুষ হয়তো জানেই না। সবাই সবার মতো ঘুমাচ্ছিল। ওষুধ সবারই তো চলে নার্সিং হোমে নানা রকম চিকিৎসায়। বোন বলছে, "দিদিভাই আমি নিচে গিয়ে সিঁড়ি দিয়ে কোনো রকমে নেবে আমি আমার হাসব্যান্ডের হাত দুটো ধরে হাউমাউ করে কাঁদছি।" আমার হাসব্যান্ড বলছে, "বোকা মেয়ে কি হয়েছে? তুমি কাঁদছো কেন?" আমার হাসব্যান্ডকে আমি সবটা বলি যে, "দেখো এরকম, এরকম ব্যাপার হয়েছে। দেখো আমার খুব ভয় লাগছে। আমি এইটা কেন আমার সাথে হলো?" তখন বলল, "ওইটা মানে নার্সিং হোমে যে মারা গেছে বয়স্ক সে মাসিমা উনার আত্মাটা তার মানে নার্সিং হোমেই থাকবে সীমাবদ্ধ। নাহলে তো উনি রাস্তায় আসতে পারত না। নার্সিং হোমের ভিতরেই তো উনি গেটের সামনে দাঁড়িয়েছিলেন। উনি আবার ঘুরে চলেও গেছেন। তার মানে উনার আত্মাটা সবই দেখতে পাচ্ছে। নার্সিং হোমে তার মানে উনার আত্মাটা রয়েছে। এরকম কতই না আত্মা নার্সিং হোমের মধ্যে রয়েছে। এইটুকুনি তো এখান থেকে বোঝাই যায়। বোনের মা সকাল বেলায় সুস্থ হয়। কোন রকমে ও বোন বলে, "দিদিভাই মাকে নিয়ে সাথে, সাথে আমরা বাড়ি চলে আসি। টাকা-টাকা যা হয়েছিল ক্লিয়ার করে দিয়ে।" মানে এইরকম একটা বাস্তব অভিজ্ঞতা। বোন বলছে, "দিদিভাই যদি আমি হয়তো উনাকে বলতাম যে, 'না, আমি এনে দেবো না' বা কিছু, উনি হয়তো আমার কোনো ক্ষতি করে দিত।" কেন উনার চোখে মুখে মানে একটা করুণ কথা বলছে। যতক্ষণ আমি ওনার কথা মানছি, তারপরে কিন্তু উনার না একটা শরীরের মধ্যে কিরম রাগ, চোখে মুখে একটা কিরম দেখছিলাম। মানে বলছিল যে, "একদম বাজে নার্সিং হোম, এখানের মানুষজন ভালো না, হয়তো তাদেরও ক্ষতি করবে।" হুম, বোন ভয়তে আমাকে বলছে, "দিদিভাই নার্সিং হোমেও তাহলে ভূত থাকে মানে আত্মা?" আমি বললাম, "দেখো নার্সিং হোম বলো হসপিটাল, ফাঁকা রাস্তা, এমনকি ফাঁকা
অনেক বন জঙ্গল, পরিত্যক্ত ব্রিজের দেখবে অনেক, যে রাস্তায় ব্রিজ করেছে, ব্রিজের যে নিচগুলো দেখবে ফাঁকা, রাতের বেলা কিন্তু ওখানেও খারাপ থাকে। একজন বাইক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার কাছে আছে। আমি অন্য কোনো সময় বলব, খুব ছোট্ট একটা ঘটনা। এখন আমরা যাব পুরীর ঘটনায়। পুরীতে গেছিল আমাদের ২ ভাই, তার মা-বাবা। মানে বলছে ২ ভাই চাকরি করে। তার মা-বাবা দীর্ঘদিন ধরে বলছিল, "বাবা পুরী যাবো, পুরী যাবো, পুরী যাবো।" গেছিল। যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে তার নাম হচ্ছে অভিষেক দাস। অভিষেক বলে, "দিদিভাই আমি বাড়ির বড় ছেলে। আমার মাকে বাবাকে আমি বলেছিলাম নিয়ে যাবো। তো আমার ভাই বলল যে, 'না আ আমিও কিছু দেবো দাদা তোকে। দুজনেই তো আমরা কাজ করি। চল মা-বাবাকে পুরী ঘুরিয়ে আনি। পুরী তো স্বর্গের দুয়ার।' বলছে, "দিদিভাই একটা দিন আমাদের ফিক্সড হয়। আমরা মাকে বাবাকে নিয়ে পুরীতে যাই। পুরীতে যখন আমরা যাই, একটা আমরা রুম নিয়েছিলাম। সেটা হচ্ছে পুরীতে টাওয়ার আছে জানো তো? পুরী টাওয়ারের কাছে, মানে পুরী থেকে কিন্তু অনেকটা দূর টাওয়ারটা। ওইখানে ওরা একটা হোটেলে মানে রুম নিয়েছিল। হোটেলটার নাম পিঙ্ক ভিলা বা এরকম কিছু ছিল। আমাকে নামও বলেছিল। হ্যাঁ, বলছে ওখানে আমরা রুমটা নিই। দিদিভাই তুমি বলতে পারবে, তবে সঠিক পিঙ্ক ভিলা কি পিঙ্ক রোজ ভিলা এরকম একটা কিছু নাম ছিল, বলেছিলাম অতটা মাথায় নেই। বলছে ওইখানে রাতের বেলা সারারাত রুমের মধ্যে সারারাত কেউ একটা মহিলার কণ্ঠ যেন কাঁদছে। হুম, 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 সারারাত এরকম করে কান্নাকাটি করেছে। বলছে আমরা দুদিনের জন্য মাকে নিয়ে গেছিলাম। ভাইদের গাড়ি আছে। বলছে আমাদের গাড়ি করে আমরা সেইদিন দুদিনেরই বুক করে হোটেলটা নিই। আমরা পরের দিন ভোর ৬:০০ র সময় হোটেলের যারা দায়িত্বে ছিল তাদেরকে ডেকে আমরা ওইখান থেকে বেরিয়ে আমরা অন্য হোটেলে চলে যাই। আমরা যখন সেই হোটেলে বলছি যে, "আপনাদের হোটেলে কি আছে?" সারারাত মানে নাকে একটা মহিলার আমরা কান্না শুনেছি। তখন ওরা বলছে যে, "এমন কিছুই নেই হোটেলে। আপনারা ভয় পেয়েছেন।" আমরা বললাম, "ভয় পাবো মানে? আমরা না শুনলে কিছু ভয় পাবো? বাড়িতে থাকি ভয় পাই না তো। এখানে কান্নার আওয়াজ শুনেছি বলেই তো বলছি।" তখন তারা বলছে যে, "না এরকম কিছু না। আপনাদের হয়তো কিছু মনের ভুল হয়েছে। ওরা তো কখনোই হোটেলের লোক কখনোই বলবে না।" বলছে, "দিদিভাই হোটেল থেকে বেরিয়ে আমরা সকাল বেরিয়েছি তো, কিছুটা রাস্তা এসে আমরা যখন ভোরবেলা শীত সময় ছিল, ঠান্ডার সময় কুয়াশা। আমরা প্রচন্ড শীত করছে বলে আমরা চা খাচ্ছিলাম।" বলছে, "দিদিভাই চায়ের দোকানের লোকটা বলল যে, 'তোমরা এই হোটেলে আর কোনোদিন আসবে না। এই হোটেলে ২টো ৩টে মার্ডার হয়েছে। অল্প বয়সী সব বউ নিয়ে আসতো, বলতো আমার নিজের বউ।' জানি না হোটেলের লোক কি ভাবে তাদেরকে ওখানে ভাড়া দিত, রুম দিত আরকি। কেন অ্যা আইডেন্টি যেটা আইডেন্টি প্রুফ সেটা তো কখনোই মিসম্যাচ হবে না। তারপরেও কি করে দিত জানি না। মার্ডার হয়েছে ওখানে। হতে পারে কোনো একটা রুম, সেই রুমই ওরা খুলে দিয়েছে। ওই রুমে আমাদের সাথে এই অভিজ্ঞতা হয়েছিল। পুরীতে প্রচুর ঘটনা আছে। অনেকে বলে না, পুরী শ্রীক্ষেত্র, অবশ্যই শ্রীক্ষেত্র। জগন্নাথ দেবের স্থান ওটা। কিন্তু তবুও প্রতিটা জায়গায় খারাপ আছে। যেরকম ভগবান আছে, সেরকম কিন্তু আত্মাও আছে। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের দুটো পরপর ঘটনা। আজকে কিন্তু কমেন্ট পড়ব না। কমেন্ট পড়ব আগামীকাল। আজকের ঘটনা কেমন লাগলো? আর ভয়েসটা তোমরা শুনলে, অবশ্যই ভয়েসের উত্তরটা তোমরা দেবে যে এই স্বপ্নটা দেখানোর মানে কি? সে কিন্তু স্বপ্নটা দেখেছে কিভাবে অনেকক্ষণ ধরে, অবশ্যই বলবে। এখনের মতো আসছি। লাভ ইউ টু। টাটা। গুড নাইট।